তো শুনতে পাচ্ছিস তো সবাই? আজকে আমরা কিছু টেকনোলজি নিয়ে আলোচনা করব। নেটওয়ার্কিং এর কিছু টেকনোলজি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আগের দিন IPv4, IPv6 এসবগুলো দেখছিলাম। আজকে আমরা একটু ওই ধরনেরই রিলেটেড কিছু টেকনোলজি নিয়ে আলোচনা করব। তো আমি ফার্স্টে যেটা নিয়ে শুরু করব সেটা হলো ডিএইচসিপি। ওকে, ফার্স্ট আমি যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিএইচসিপি। ডিএইচসিপি এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ওকে, আমাদের টপিক হবে, ফার্স্ট টপিক আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব ডিএইচসিপি। ডিএইচসিপি ফুল ফর্ম ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। বেসিক্যালি এটা একটা প্রোটোকল through which we can assign IP address along with its masking address or subnet masking address to several computers. Okay, or you can say mobile, laptop, whatever, several devices. So the thing is that আগে what we have to do, আমাদের আগে যেটা করতে হতো সেটা হচ্ছে, ধরা যাক আমরা একটা নেটওয়ার্ক ল্যাব একটা সেটআপ করতে চাই। তো উইদাউট ডিএইচসিপি যেটা আমাকে করতে হবে সেটা হলো, ধরা যাক ওই নেটওয়ার্ক ল্যাবে ইফ আই হ্যাভ 1000 machines present in that lab, then the network admin, it will be the responsibility of the network administrator to visit the individual machine and assign IP addresses to them, which is time consuming, which is not actually in fashion actually, মানে এবং মানে এটা ঠিক মানায়ও না যে আমরা গিয়ে গিয়ে ইন্ডিভিজুয়ালি মেশিন গুলোতে বসে বসে আইপি অ্যাড্রেস দিচ্ছে একটা লোক। সো ইট উইল টেক লটস অফ টাইম। সো to make the process automate, to make it automate, to automate it actually, আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এটা আমরা ইউজ করি। তো বেসিক্যালি আমি একটু দেখাই। বেসিক্যালি আমরা যদি খুব সিম্পলি জিনিসটাকে দেখার চেষ্টা করি ফার্স্টে, তাহলে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ডিএইচসিপি সার্ভার, এটাকে আমরা বলতে পারি ডিএইচসিপি সার্ভার, এবং তার সঙ্গে ডিএইচসিপি ক্লায়েন্ট মেশিন গুলো কানেক্টেড থাকে। আমি একটা মেশিন দিয়ে এখন দেখাচ্ছি আপাতত, ডিএইচসিপি ক্লায়েন্ট। ওকে, এটা ডিএইচসিপি সার্ভার, এটা ডিএইচসিপি ক্লায়েন্ট। ওকে, নাও দ্য থিং ইজ দ্যাট কি হয়, বেসিক্যালি ডিএইচসিপি সার্ভার যেটা করে, ডিএইচসিপি সার্ভার ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট রাউটার, ডিএনএস সার্ভার, ডিএনএস নিয়ে আমরা বলিনি, আমরা বলবো কোনো এক সময়, আজকে বা কোনো একদিন, ডিএনএস সার্ভার, এই সমস্ত ইনফরমেশন গুলো প্রোভাইড করে। তাহলে কি কি দিচ্ছে? ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি ক্লায়েন্টের দিকে আমরা কি কি পাঠাচ্ছি? আমরা পাঠাচ্ছি আইপি অ্যাড্রেস, আমরা পাঠাচ্ছি সাবনেট মাস্ক, আমরা পাঠাচ্ছি ডিফল্ট রাউটার বা গেটওয়ে। ডিফল্ট রাউটার বা গেটওয়ে মানে যেটা দিয়ে আমরা আমাদের, ধরে নে যেটা দিয়ে আমরা আমাদের নেটওয়ার্কে অ্যাক্সেস করছি, ঠিক আছে? ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, ডিএনএস কোনো সময় আমরা আলোচনা করব। সো দ্যাট ইজ বেসিক্যালি ডিএসসিপি সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে আসছে। আর ক্লায়েন্ট কি করছে তার আগে? সার্ভারকে, ক্লায়েন্ট সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে বলতে পারিস, যে সেন্ড মাই কনফিগারেশন ইনফরমেশন। সেন্ড মাই কনফিগারেশন information. So in that way, DHCP client
and DHCP server, they works. Okay, কি হয় তাহলে? আমি খুব সিম্পল হইতে আগে বললাম যে কি হয় ফার্স্টে। বেসিক্যালি এখানে এর মেইন কাজটা হচ্ছে এই যে কিভাবে আমরা অটোমেটিক্যালি প্রত্যেকটা মেশিনের মধ্যে আইপি অ্যাড্রেস গুলোকে অ্যাসাইন করতে পারি। দ্যাট ইজ আওয়ার মেইন এম। ওকে, নাও এটা করার জন্য এই ডিএসসিপি মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটা একটা মেকানিজম। এই মেকানিজম অনুযায়ী যেটা হচ্ছে সেটা হলো যে এখানে দুটো টাইপ অফ, তোরা বলতে পারিস যে দুটো টাইপ অফ সফটওয়্যার আর রানিং, টু টাইপস অফ সফটওয়্যার। একটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট সফটওয়্যার, একটা ডিএসসিপি সার্ভার সফটওয়্যার। নাও ডিএসসিপি ক্লায়েন্ট এবং ডিএসসিপি একটা নেটওয়ার্কে একটা সার্ভার আর তার আন্ডারে সেভারাল ক্লায়েন্টস, এগুলো ক্লায়েন্টস, মোর দ্যান ওয়ান ক্লায়েন্টস, সেভারাল ক্লায়েন্টস আর দেয়ার। এবার যেটা হয় সেটা হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টে, ধরা যাক এখানে 1000 খানা ক্লায়েন্ট আছে, স্টার্টিং ফ্রম 1 2 2, সাপোজ দেয়ার আর 1000 ক্লায়েন্টস। তাহলে আমাকে এই যদি এই মেকানিজমটা যদি না থাকতো, তাহলে একজনকে নতুন ল্যাব সেট আপ করতে গেলে প্রত্যেকটা মেশিনে বসে বসে তার আইপি অ্যাড্রেস, তার সাবনেট মাস্ক, তার ডিফল্ট রাউটার, তার ডিএনএস এগুলো প্রোভাইড করতে হতো, which is time consuming, which is basically time consuming. So to make that procedure automatically, what we can do, we can use this DHCP software, DHCP protocol. Actually, we should not say software, we should say DHCP protocol, the dynamic host configuration protocol. Now এখানে যেটা হয় দুটো পার্ট আছে, একটা হচ্ছে DHCP সার্ভার, একটা হচ্ছে DHCP ক্লায়েন্ট, দুটোই কিন্তু সফটওয়্যার। ডিএসসিপি সার্ভারটা তুমি তোমার সার্ভার মেশিনে, যেটা তোমার সার্ভার মেশিন আছে বা যেটাকে তুমি ডিএসসিপি সার্ভার বলে ডেজিগনেট করতে চাইছো, সেখানে ইনস্টল করবে। ডিএসসিপি ক্লায়েন্ট প্রোগ্রামটা তুমি প্রত্যেকটা ক্লায়েন্ট মেশিনে ইনস্টল করবে, প্রত্যেকটা ক্লায়েন্ট মেশিনে, মাইন্ড ইট, প্রত্যেকটা ক্লায়েন্ট মেশিনে ডিএসসিপি ক্লায়েন্ট শুড বি ইনস্টলড। Okay, now when you run the DHCP server, what will happen if each DHCP client will request the server to send their configuration information, and DHCP server in response it will assign IP address, subnet mask, default router, DNS to each and every client. So your network will be ready. In that way your network will be ready. So in that way it works, in that way it works. এটা হচ্ছে এর মেন উদ্দেশ্য। ওকে, এবার ঘটনা হচ্ছে আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি যে কিভাবে অ্যাকচুয়ালি ডিএসসিপি ক্লায়েন্ট এবং সার্ভার তারা কমিউনিকেট করছে, যখন তারা এই কাজটা করছে তখন তারা অ্যাকচুয়ালি কিভাবে কমিউনিকেট করছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা আরেকটু ডিটেলসে জিনিসটাকে যদি দেখার চেষ্টা করি তাহলে এরকম ভাবে পাবো। আমি এখানটাই দেখাই। ধরা যাক আমার কাছে এটা DHCP ক্লায়েন্ট, আর ধরা যাক এটা আমার কাছে DHCP server. At first DHCP client will try to discover DHCP server, যে একটা DHCP server আছে সেটাকে তো ডিসকভার করতে হবে। সো DHCP ডিসকভার, আমরা লিখছি DHCP ডিসকভার। সো DHCP ক্লায়েন্টটা DHCP সার্ভারটাকে, ওই যে সার্ভারটা যে এক্সিস্ট করছে সেটাকে ডিসকভার করলো। এরপর DHCP সার্ভার DHCP ক্লায়েন্টকে বলবে যে ইয়েস I can help you by providing your requirement. So আমরা সেটাকে বলি DHCP offer. Okay, next DHCP client, যখন DHCP client দেখলো যে সার্ভার ওকে হেল্প করতে রাজি, তখন DHCP client will send DHCP request, এটা আমরা বলছি DHCP request, DHCP request. ওকে, এবং যখন DHCP সার্ভার ক্লায়েন্টকে তার
IP address, subnet mask, domain name server, ডিফল্ট গেটওয়ে সমস্ত ইনফরমেশন গুলো প্রোভাইড করা হয়ে গেল, তখন ফাইনালি ডিএইচসিপি সার্ভার ডিএসসিপি ক্লায়েন্টকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো, ডিএইচসিপি অ্যাকনলেজমেন্ট আমরা বলি ডিএসসিপি এসিকে। সো এইভাবে 4টে স্টেজে টোটাল কাজটা হয়। ওকে, তো আমরা যদি স্টেজগুলোকে একটু দেখি তাহলে কি, ফার্স্ট অফ অল আ ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট, that must be connected to the internet, that is first thing। তুমি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড নেই, তুমি ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভার রান করবে তাতে হবে না। সো ইউ মাস্ট হ্যাভ টু বি কানেক্টেড টু দ্য ইন্টারনেট, দিস ইজ ফার্স্ট। ওকে, দেন নেক্সট ইজ ডিএসসিপি ক্লায়েন্ট রিকোয়েস্ট অ্যান আইপি অ্যাড্রেস। ওকে, আর এই যে ডিএসসিপি ক্লায়েন্ট যে আইপি অ্যাড্রেসটা রিকোয়েস্ট করছে, অ্যাকচুয়ালি দিস ইজ আ ব্রডকাস্ট কাইন্ড অফ মেসেজ। ওকে, নাও হোয়াট ইজ ব্রডকাস্ট কাইন্ড অফ মেসেজ? আমরা আগের দিন ডিসকাস করেছি ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, যে ডিফারেন্স গুলো আমরা আগের দিন ডিসকাস করেছি। সো ইটস আ ব্রডকাস্ট কাইন্ড অফ মেসেজ, ফাইন। তো ব্রডকাস্ট মানে হচ্ছে সবাই পাচ্ছে, যারা যারা আছে সবাই পাচ্ছে, ঠিক আছে। সো তো ক্লায়েন্ট ব্রডকাস্ট আ কোয়েরি ফর দিস ইনফরমেশন। ক্লায়েন্ট কি করছে, একটা কোয়েরি ব্রডকাস্ট করছে এই ইনফরমেশনটা পাওয়ার জন্য, ঠিক আছে। নাও আফটার দ্যাট DHCP server responding to the client requested by providing IP server address and other configuration information, মানে ওই DNS default router যেগুলো বললাম। So this configuration information, ওই সমস্ত কিছুগুলোকে সমস্ত ইনফরমেশন গুলো ক্যারি করছে অ্যাকচুয়ালি। তো DHCP সার্ভার কি করছে, ওই ইনফরমেশন গুলো দিয়ে ক্লায়েন্টকে রেসপন্স করছে, হলো। Then after that an acknowledgement is coming. So in that way it works। DHCP ক্লায়েন্ট এবং DHCP সার্ভার এইভাবে কাজ করে। অ্যাডভান্টেজ আমরা তো বললাম, এই DHCP ক্লায়েন্ট এবং DHCP সার্ভারের যে অ্যাডভান্টেজ, মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের যে অ্যাডভান্টেজ, সেটা হলো ফার্স্ট অফ অল ইট ইজ ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট এবং অটোমেটিক অ্যাসাইনমেন্ট অফ আইপি অ্যাড্রেস ইজ পসিবল। দিস ইজ ফার্স্ট অ্যাডভান্টেজ। সার্ভার বসে আছি, এখানে ধরা যাক 1000 খানা ক্লায়েন্ট আছে, এই একইভাবে প্রত্যেকটা ক্লায়েন্টে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ দি ফার্স্ট অ্যাডভান্টেজ, রাইট। নেক্সট হচ্ছে এই যে ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশনটাই কিন্তু আলাদা করে কোনো অ্যাডিশনাল কস্ট বেয়ার করতে হচ্ছে না, ঠিক আছে। অ্যাডিশনাল কোনো কস্ট নেই, শুধুমাত্র একটা ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভার ইনস্টল করলে এবং এইভাবে আমরা যদি প্রসিডিউরটা মেনটেন করি তাহলে এইভাবে কাজটা হয়ে যাচ্ছে। So it simplifies the administration of the network. Network administration is not a very simple task. Just remember that network administration is not a very simple task. Each and every lab is maintained by a network administrator, and a network administrator job is not so easy. So suppose you are working as a network administrator in some organization, and you are instructed to set up a new lab with 2000 machines. In that case you will have two choice, either you have to manually assign the IP addresses by যেভাবে আমরা IP address হিসাব করেছিলাম সেই হিসাব করে, otherwise you can do it very simply by clicking single click by DHCP, running DHCP. Okay, so that's the advantage, okay. ডিসঅ্যাডভান্টেজ, যেমন প্রত্যেকটা জিনিসেরই কিছু অ্যাডভান্টেজ থাকে, কিছু সামান্য ডিসঅ্যাডভান্টেজও থাকে। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি কোনো কারণে এই সার্ভারটা ডাউন হয়ে যায়, যদি কোনো কারণে সার্ভার গোজ ডাউন, in that case all the things will be halted. This is the first disadvantage. Okay. Another disadvantage is that, which you have to remember, that DHCP packet cannot travel across router. Mind it, DHCP packets cannot travel across router. রাউটার দিয়ে যেতে পারে না, ডিএসসিপি প্যাকেট গুলো রাউটার দিয়ে ট্রাভেল করে না, তোমার ইন্টারনাল নেটওয়ার্কে তুমি ইউজ করছো, not outside your network. If you want to send some DHCP packet from one router to another router, that is not possible. Okay, for that you need some other agent, some other mechanism is there, so you have to use some additional thing. So that is another disadvantage. Okay,
আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা না বললেই নয়, সেটা হলো এই যে DHCP সার্ভার it has no secure mechanism for authentication of the client. কোন ক্লায়েন্টটা অথরাইজড ক্লায়েন্ট, কোনটা অথরাইজড ক্লায়েন্ট নয়, এই যে অথরাইজেশন, অথেন্টিকেশন, এই ধরনের জিনিস DHCP সার্ভার মেকানিজমে নেই। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ। তার মানে একটা সিকিউরিটি রিলেটেড প্রবলেম কিছুটা হলেও থেকে যাচ্ছে বলতে পারি, যদিও আমরা ইন্টারনালি ইউজ করছি, বাট স্টিল সাম সিকিউরিটি প্রবলেম, সিকিউরিটি ইস্যু মাইট অকার। Another is clients will not be able to access internet if there is no DHCP server. Actually client গুলো ইন্টারনেট অ্যাক্সেস করছে এই মেকানিজমে DHCP সার্ভার, DHCP ক্লায়েন্ট, এই মেকানিজমে ক্লায়েন্ট গুলো কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করছে বাই DHCP সার্ভার। সো দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। সো যেমন অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, বাট আমরা বলবো যে অ্যাডভান্টেজটাই বেশি। আমরা অ্যাডভান্টেজটার কথাই মেনলি বলবো, তো অ্যাডভান্টেজটাই বেশি। So that is basically DHCP. That is basically all about DHCP. Now you tell me, do you have any question from here? বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, মেকানিজমটা নিয়ে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু বলো আমাকে। গ্র্যাজুয়ালি তোদের অ্যাটেন্ডেন্সটা খুব পড়ে গেছে রে, 26 জন মানে 25 জন অ্যাকচুয়ালি, এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, ভীষণ পড়ে গেছে অ্যাটেন্ডেন্স। যাই হোক, আমাকে স্যার আজকে একটু ওয়েদার খারাপ আছে। হ্যাঁ আজকে অবশ্য ওয়েদার খারাপ আছে, সেটা একটা ঘটনা, বাট স্টিল দেখ যারা ক্লাস করে, আমি তো দেখছি রেগুলার যারা ক্লাস করে তারাই আছে। যাই হোক, আমাকে বল কোনো অসুবিধা আছে কিনা বল, এই মেকানিজমটায় কোনো অসুবিধা আছে কিনা বল। এগুলো কিন্তু একটা কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো কিন্তু মানে এগুলো না মুখস্থ করে কোনো লাভ নেই, তোকে কনসেপচুয়ালি জিনিসটাকে বুঝতে হবে এবং সেভাবেই তোকে লিখতে হবে উইথ ইফ পসিবল। মানে এখন তো মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে গেছে, হয়তো আর কি হবে নেক্সট ইয়েতে, ওই সিচুয়েশন চললে তো মাল্টিপল চয়েসই হবে যা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো আঁকাগুলো, কিন্তু আঁকাগুলো দিয়ে জিনিসটা বোঝা যায়, মানে জিনিসটাকে বেস্ট এক্সপ্লেনেশন কিন্তু এই ড্রয়িং, মানে ড্রয়িং এর থ্রু দিয়েই ভালো করে করা যায়। যাই হোক, আমাকে বল কোনো কনফিউশন আছে কিনা এখানে। মিত্রা কি কিছু বলতে চাইছিস? স্যার, হ্যাঁ বলো রাজেন্দ্র। স্যার আমি যদি মোবাইলের হটস্পটটা অন করি আর অন্য মোবাইল কানেক্ট করি, ওখানেও কি ডিএইচসিপি ইউজ হয়? না, ডিপেন্ডস সেটা তোমার মোবাইল, না অ্যাকচুয়ালি না। স্যার আমি যদি ওয়াইফাই ডিটেলসে যাই ওখানে, তাহলে দেখা যায় যে ওখানে ডিএইচসিপি আর একটা মানে ম্যানুয়াল করে দেওয়া যায় হ্যাঁ আইপি অ্যাড্রেসটা। এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে ডিএসসিপি থ্রু দিয়ে, ইয়েস স্যার। আর একটা হচ্ছে ম্যানুয়াল অ্যাসাইন হচ্ছে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে আরেকটা কথা, ভালো প্রশ্নটা ভালো। একটা ঘটনা হচ্ছে এরকম যে এরকম নয়, ডিএসসিপি থাকলে কিন্তু এরকম নয় যে ধরো এই মুহূর্তে তোমার সার্ভারের সঙ্গে 5টা মেশিন অ্যাসাইন আছে, ঠিক আছে, 5টা ক্লায়েন্ট অ্যাসাইন আছে। এবার ধরো কিছুক্ষণ পর হয়তো ওই 5টা মেশিন অফ হয়ে গেল, আরো 10টা মেশিন অ্যাসাইন হলো। এক্ষেত্রে এই যে আইপি অ্যাড্রেস গুলো, অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস গুলো একটা লিস্ট অফ আইপি অ্যাড্রেস দেওয়া থাকে সিস্টেমের কাছে, সার্ভারের কাছে একটা লিস্ট অফ আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, ধরা যাক 5টা 10টা 20টা 50টা 100টা, বেসড অন দি নেটওয়ার্ক সাইজ একটা আইপি অ্যাড্রেস, সেট অফ আইপি অ্যাড্রেস, অ্যাভেলেবল সেট অফ আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। ওই আইপি অ্যাড্রেস গুলো কিন্তু ডাইনামিক্যালি অ্যাসাইন হয়। তার মানে আজকে নোড 1 যে আইপি অ্যাড্রেস পাচ্ছে, ইট ইজ নট গ্যারান্টেড যে কালকে নোড 1 ও সেই আইপি অ্যাড্রেসই পাবে। কালকে কিন্তু নোড 1 ওই আইপি অ্যাড্রেস নাও পেতে পারে, অন্য একটা আইপি অ্যাড্রেসও পেতে পারে। এবং সেই কারণেই কিন্তু এই ডাইনামিক কথাটা আরো এই কারণেও এসছে, ডাইনামিক আইপি অ্যাড্রেস গুলো কিন্তু সেম আইপি অ্যাড্রেস যে পরপর পাবে সবসময় থাকবে এরকম নয়, আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে থাকে। এবং তুমি তোমার মোবাইলের আইপি অ্যাড্রেস একটু খেয়াল করে দেখবে, আমার মনে হয় মোবাইলে এখন ডাইনামিক আইপি অ্যাড্রেস ইউজ হয়। ইয়েস স্যার, যেমন 192.168.0.1.2. এরকম ভাবে। তো আইপি অ্যাড্রেসের আমরা তো স্ট্রাকচারটা বুঝে নিয়েছি আইপি অ্যাড্রেসের। মানে আমার বক্তব্য হচ্ছে সেম আইপি অ্যাড্রেস কিন্তু থাকছে না। তুমি আজকে এই মুহূর্তে যে আইপি অ্যাড্রেস তোমার মোবাইলে আছে, মেবি
কালকে হয়তো আবার তুমি যদি নেটওয়ার্কের সঙ্গে লিংক করো, মেবি আরেকটা অন্য আইপি অ্যাড্রেস তুমি পেলে, এরকমও হয়। ঠিক আছে, এটা হয় হচ্ছে তোমার সিস্টেমে, তোমার যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তোমার যে নেটওয়ার্ক থেকে তুমি কানেক্টেড, সেই নেটওয়ার্কের কাছে যদি ডিএসসিপি থাকে, সেই ডিএসসিপি তে কিন্তু একটা অ্যাভেলেবেল ফ্রি লিস্ট অফ আইপি অ্যাড্রেস দেওয়া আছে। সেটা মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে হয়তো কয়েক লক্ষ হতে পারে, কয়েক কোটি হতে পারে। ওকে, তো সেই অ্যাভেলেবেল আইপি অ্যাড্রেস থেকেই তোমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হলো। ধরা যাক আজকে আমি একটা, আমার মোবাইলটা যে আইপি অ্যাড্রেসে কানেক্টেড, আমি ধরো এবার আমার কাজ হয়ে গেল, আমি আমার মোবাইল থেকে আমি নেটওয়ার্কটাকে আমি অফ করে দিলাম। এবার সেই নেটওয়ার্ক, সেই আইপি অ্যাড্রেসটা তখন কি হলো, আবার এই ফ্রি লিস্টে চলে গেল। ওকে, তখন সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু আরেকজন পেতে পারে। তো এভাবে হয় কাজগুলো। বুঝাতে পারছি তো কি বললাম? Yes sir, yes sir, clear. ওকে, তো দিস ইজ আওয়ার ফার্স্ট টপিক। আমরা সেকেন্ড আজকে যেটা দেখবো একটু, আমরা সেকেন্ড আজকে কুইকলি আরেকটা টেকনোলজি নিয়ে আলোচনা করি। টেকনোলজিটার নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা এটাও একটু আলোচনা করি। নেটওয়ার্ক ট্রান্সলেশন ইন ব্র্যাকেট আমরা বলি এনএটি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি, আমরা একটু দেখি। বেসিক্যালি আমরা একটা নেটওয়ার্ক ড্র করছি, আমরা কিছুই করছি না, একটা নেটওয়ার্ককে ড্র করছি ফার্স্টে। এখানে আমরা ডিএসসিপি, আমি এই কারণে আগে ডিএসসিপিটা বলে নিলাম, এখানে আমরা ডিএসসিপিটাকেও ইউজ করব। ডিএসসিপিরও এখানে ইউজেজ আছে, ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি ক্লায়েন্ট, তুমি দেখতে পাচ্ছ। ইট ইজ লিংকড উইথ, দিস ইজ ইওর পাবলিক অ্যাড্রেস। দিস ইজ ইওর পাবলিক অ্যাড্রেস, আমরা বলতে পারি এটা আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এবং সেখান থেকে এটা কানেক্টেড আছে একটা ওয়েব সার্ভার, যেটা দিয়ে ওয়েবকে অ্যাক্সেস করা হচ্ছে। নাও এই পার্টটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস, আর এখানে যে মেশিনস গুলো কানেক্টেড, এটা তোমার ল্যান বেসিক্যালি। এখানে যে মেশিনস গুলো কানেক্টেড, সেই মেশিন গুলোর কাছে কিন্তু আছে হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস। আমরা আগের দিন পাবলিক অ্যাড্রেস এবং প্রাইভেট অ্যাড্রেস পড়েছি। এই প্রত্যেকটা মেশিনের কাছে প্রাইভেট অ্যাড্রেস কে, এটা হচ্ছে বেসিক আর্কিটেকচারটা। আমি আরেকবার বেসিক আর্কিটেকচারটা বলে নিই, তারপরে তোমাকে আমি বলছি। সেটা হলো এই যে এটা একটা ল্যান, তোমার কলেজের ল্যাবের প্রত্যেকটা মেশিন, এভাবে হয়তো কয়েকশো মেশিন আছে তোমার কলেজের ল্যাবে। এই মেশিনগুলো এই সিস্টেমটার সঙ্গে কানেক্টেড। এই সিস্টেমে প্রথমত হচ্ছে ল্যান সুইচের সঙ্গে মেশিনগুলো কানেক্টেড। তার আন্ডারে ডিএসসিপি সার্ভার রান করছে, তার আন্ডারে আছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা আজকে বুঝবো এই জায়গাটা, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাকে আমরা বুঝবো, হোয়াট ইজ দিস, হাউ ইট ওয়ার্কস, হোয়াই ইট ইজ নিডেড। ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, তারপরে আছে ডিএসসিপি ক্লায়েন্ট। এই ডিএসসিপি ক্লায়েন্টের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে টোটালটার সঙ্গে কানেক্টেড হচ্ছে আইএসপি, মানে যেটা দিয়ে তুমি অ্যাক্সেস করছো ইন্টারনেটের সঙ্গে, তুমি যেভাবে কানেক্টেড, মানে তুমি ধরে নিতে পারো তোমার রাউটার হেন তেন যেখান থেকে তোমার কানেকশনটা এসছে,
আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এবং সেখান থেকে ওয়েব সার্ভার, ফাইনালি তুমি একটা ওয়েব সার্ভারের সঙ্গে কানেক্টেড। এই ওয়েব সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে, এখানে একটা এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস, মানে আমাদের নর্মাল যে আইপি অ্যাড্রেস গুলো, যদি তোমার নেটওয়ার্কটা ক্লাস সি নেটওয়ার্ক হয়, ক্লাস সি অ্যাড্রেস, ক্লাস এ হয় ক্লাস এ অ্যাড্রেস, ক্লাস বি হয় ক্লাস বি অ্যাড্রেস। আর তোমার যে ইন্টারনাল ল্যানের যে মেশিন গুলো, আমি আগের দিনই বলেছিলাম যে ল্যানের মেশিন গুলোকে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস দিতে পারি, তার কারণ বাই দ্যাট উই আর সেভিং দি আইপি অ্যাড্রেসেস। তো তোমার ল্যানের যে মেশিন গুলো, মানে উইদিন নেটওয়ার্ক তোমার যে মেশিন গুলো, তোমার নিজস্ব, এটা তোমার নিজস্ব ল্যান, এটা তোমার নিজের প্রাইভেট সম্পত্তি, এখানে তুমি প্রাইভেট আইপি অ্যাড্রেস দিতে পারো। সেই কারণে আমরা বলেছি এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, এগুলো পাবলিক আইপি অ্যাড্রেস। নাও হোয়াট ইজ দ্য প্রবলেম? তুমি বলবে যে তাতে ঠিক আছে, অসুবিধা আছে, অসুবিধা কি আছে? তো ইট ইজ ফাইন, এতে প্রবলেমের কি আছে আমাদের, তাই তো? তুমি বলবে যে স্যার এটা তো ফাইন, তাহলে ধরা যাক আমি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস এখানে একটা এক্সাম্পল হিসেবে লিখছি। ধরা যাক আমার একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। তুমি দেখবে আমি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের লিস্ট দিয়েছিলাম, ক্লাস এর একটা লিস্ট, ক্লাস বি এর একটা লিস্ট, ক্লাস সি এর একটা লিস্ট। সেখান থেকে কোনো একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসকে আমি চুজ করে নিচ্ছি, লাইক দিস 192.168.1.104। দেখবে এটা ওই লিস্টের মধ্যে পড়ছে। এইটা হচ্ছে সেই প্রাইভেট আইপি অ্যাড্রেস। আমি বোঝানোর জন্য এই মেশিনটাকে ধরে নিচ্ছি, এই মেশিনের প্রাইভেট আইপি অ্যাড্রেস এইটা। নাও দ্য থিং ইজ দ্যাট যখন এই মেশিনটা কোনো একটা প্যাকেটকে সেন্ড করছে, যখন এই মেশিনটা কোনো একটা প্যাকেটকে সেন্ড করছে, তখন কি হচ্ছে? তখন এই প্যাকেটটার মধ্যে কি কি থাকবে? প্যাকেটটার মধ্যে সোর্স অ্যাড্রেস থাকবে, প্যাকেটটার মধ্যে ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, যাকে ও প্যাকেটটা পাঠাচ্ছে, এই প্যাকেটটা কিন্তু পাঠাচ্ছে আউটসাইড দি নেটওয়ার্ক। তুমি কারোর সঙ্গে কানেক্টেড, তুমি কারোর সঙ্গে কমিউনিকেট করতে চাইছো, তুমি কলেজের ল্যানে বসে, কলেজের কোনো একটা মেশিনে বসে একটা মেল পাঠাচ্ছ তোমার বন্ধুকে, তো সে তোমার কলেজের ল্যানে নেই, সে আউটসাইড অন্য একটা নেটওয়ার্কে আছে। তাহলে তোমার প্যাকেটটা যখন জেনারেট করবে, তখন তার মধ্যে কি থাকবে? সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, আর তোমার মেসেজটা। তাহলে সেটাই আমি এখানে লিখছি। তোমার যে প্যাকেটটা, এই প্যাকেটটার মধ্যে কি কি থাকবে? প্যাকেটটার মধ্যে থাকবে ফার্স্টে সোর্স অ্যাড্রেস, আমি এসআরসি বলে বললাম সোর্স অ্যাড্রেস। আমি সোর্স অ্যাড্রেস কোনটা হবে? অবভিয়াসলি এইটা হবে 192.168.1.104। ফাইন। আর কি হবে? ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, কোথায় তুমি পাঠাচ্ছ সেই ডেস্টিনেশন অ্যাড্রেসটা নিশ্চয়ই এইখানে কিছু নয়, এর কোনো অ্যাড্রেস নয়, ডেস্টিনেশন অ্যাড্রেসটা সামথিং ডিফারেন্ট। তো সেটা আমি ধরলাম, আমি 216.154.212, ওকে, ডট 212.67, ধরো .212। এবার এখানে আমি বললাম 67টা অ্যাকচুয়ালি যেটা ইন্ডিকেট করছে সেটা হলো পোর্ট নাম্বার। পোর্ট নাম্বার, ওই যে আমি বলেছিলাম পোর্ট নাম্বার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার মনে আছে নিশ্চয়ই। পোর্ট নাম্বার মানে হচ্ছে পার্টিকুলার অ্যাপ্লিকেশন নাম্বারটা। তো সাপোজ এটা হচ্ছে, বা ধরো পোর্ট 80, ঠিক আছে। সো 216.154, ঠিক আছে, .212.67, আমি ধরলাম এটা আইপি অ্যাড্রেসেরই পার্ট। 212.67 এটা হলো আইপি অ্যাড্রেস, আর বললাম সঙ্গে তার পোর্ট নাম্বারটা হবে পোর্ট 80, সাপোজ এইটা পোর্ট 80। তাহলে এই মেশিনের, এই অ্যাড্রেসের মেশিনের এই পোর্টে আমার এই প্যাকেটটা যাবে, ঠিক আছে। এই ইনফরমেশনটা এই প্যাকেটটা ক্যারি করছে, যে প্যাকেটটা আমি সেন্ড করছি, তার সঙ্গে ইউজার মেসেজটা তো আছেই। ওকে, ঘটনা হচ্ছে গোলমালটা বাঁধে এখানে, গোলমালটা বাঁধে এখানে। কি গোলমাল বাঁধে? গোলমালটা বাঁধে, ধরা যাক এই অবধি তো তোমার প্রাইভেট নেটওয়ার্ক, যখনই এটা পাবলিক অ্যাড্রেসে এলো, মানে যখনই এটা আইএসপি তে এলো বা রাউটারে এলো, রাউটার আউটসাইড দি রাউটার কিন্তু এই যে পাবলিক আইপি অ্যাড্রেসটা, এর কোনো অস্তিত্ব নেই। আউটসাইড দি রাউটার যখনই এটা এখানে চলে এলো, তখনই কিন্তু এই যে পাবলিক আইপি অ্যাড্রেসটা, এর কোনো অস্তিত্ব নেই। কেন নেই?
তার কারণে এই পাবলিক আইপি অ্যাড্রেসটা তো তোমার নিজস্ব লাইনের মধ্যে কোনো একটা মেশিনের আইপি অ্যাড্রেস পাবলিক আইপি অ্যাড্রেসের লিস্ট থেকে তুমি ফেলেছো, সেই আইপি অ্যাড্রেসটা তো আরেকটা কোনো ল্যান্ড সেখানেও থাকতে পারে, বিকজ এটা তো প্রাইভেট। আমি বলেছিলাম প্রাইভেট অ্যাড্রেস ক্যান বি রিপিটেড উইদিন দ্য নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক N1 এ যে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ হচ্ছে, নেটওয়ার্ক N2 তেও কিন্তু সেই প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ হতে পারে, এতে কোনো বাধা নেই। যেটা হতে পারে না সেটা হলো রাউটারের অ্যাড্রেসটা। রাউটারের অ্যাড্রেস ক্যানট বি ডুপ্লিকেট ইন দ্য ইন্টারনেট, কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস তোমার ল্যানে একটা মেশিনের যে আইপি অ্যাড্রেস আমার ল্যানের একটা মেশিনের সেই আইপি অ্যাড্রেস হতেই পারে, এতে কোনো অসুবিধা নেই, কারণ তো আমার নিজস্ব ল্যানের মধ্যে মেশিনগুলোকে চেনার জন্য আমি ইউজ করেছি। সো দ্য থিং ইজ দ্যাট যখন এই প্যাকেটটা রাউটারে আসছে তখন কিন্তু সেই প্যাকেটটার যে এই সোর্স অ্যাড্রেসটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং চেঞ্জ হয়ে গিয়ে ওটা হয়ে যাচ্ছে ওই রাউটারের আইপি অ্যাড্রেসটা। আমি ধরলাম যে রাউটারের আইপি অ্যাড্রেস x.y.z.w, আমি একটা তর্কের খাতিরে ধরলাম। তাহলে এই যে সোর্স আইপি অ্যাড্রেস যেটা এতক্ষণ 192.160.1.104 এই মেশিনের আইপি অ্যাড্রেস দেখাচ্ছিল, সেটা চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু হয়ে যাচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস। চেঞ্জ হতে হচ্ছে তার কারণটা হচ্ছে এইটা, যে আদারওয়াইজ it will create an ambiguity, because এই আইপি অ্যাড্রেসের কোনো রাউটারই তো থাকবে না, কারণ এটা তো প্রাইভেট আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস তো রাউটার আইপি অ্যাড্রেস হয় না, তাহলে পাওয়াই যাবে না। বা আরো যেটা প্রবলেম, পাওয়া যাবে না কখন সেটা বলি। ধরা যাক তুমি এই মেসেজটা এই মেসেজটা পাঠিয়েছো এই নেটওয়ার্কটাকে, এই মেশিনটাকে, এই মেশিনের পোর্ট 80 তে এই মেসেজটা গেছে। এবার ও তো তোমাকে রিপ্লাই পাঠাবে। ও যখন তোমায় রিপ্লাই পাঠাবে, যদি আমি এই চেঞ্জটা না করি, ও যখন তোমায় রিপ্লাই পাঠাবে, ও তখন ওর ডেস্টিনেশন অ্যাড্রেস কি লিখবে? 192.168.1.104 উইথ সাম পোর্ট অ্যাড্রেস, ধরা যাক পোর্ট 80 এখানেও পাঠাবে। কিন্তু এই অ্যাড্রেসের কোনো আইপি অ্যাড্রেস কি থাকবে, কোনো রাউটার অ্যাড্রেস কি থাকবে? থাকবেই না, বিকজ কোনো রাউটারই তো পাগল নয় যে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করবে। রাউটারে তো প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজই হবে না, পাবলিক অ্যাড্রেস ইউজ হবে। তো সেই কারণে এখানে একটা চেঞ্জ দরকার, একটা কনভার্সন দরকার, একটা ট্রান্সলেশন দরকার। কি ট্রান্সলেশন? যখন এই মেসেজটা রাউটার ক্রস করছে, তখন রাউটার কি করবে? এখন ওখানে একটা ডেটাবেস মেনটেন করবে রাউটার, এবং রাউটার কি করবে? রাউটার ওর যে অরিজিনাল সোর্স আইপি অ্যাড্রেস, সেই অরিজিনাল সোর্স আইপি অ্যাড্রেসটাকে কনভার্ট করে ওর নিজস্ব আইপি অ্যাড্রেস ওখানে ফেলে দেবে। আর ওখানেও একটা ডেটাবেস মেনটেন করবে, রাউটারে এখন একটা ডেটাবেস মেনটেন হবে যে ভাই এই 192.168.1.104 এ কিন্তু পোর্ট 80 তে আছে, মানে এই এর জন্য যা মেসেজ আসবে সেই মেসেজটা পোর্ট 80 তে আমায় পাঠাতে হবে। ঠিক আছে? তো ও কি করলো? এই ট্রান্সলেশনটা করলো, এই সোর্স অ্যাড্রেসটা তখন হয়ে গেল এই অ্যাড্রেসটা। তার মানে যখন ইন্টারনেট দিয়ে মেসেজটা যাচ্ছে, তখন কিন্তু ইন্টারনেটের সবাই দেখছে যে সোর্স অ্যাড্রেস হচ্ছে এইটা নয়। ডেস্টিনেশন অ্যাড্রেস সেম থাকবে, ডেস্টিনেশন অ্যাড্রেস এটাও যায়, এখানেও তাই থাকবে, একই থাকবে, কারণ ডেস্টিনেশন যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস নয়, পাবলিক আইপি অ্যাড্রেস কোনো একটা রাউটারের, কোনো একটা মেশিনের, অ্যাকচুয়ালি। তো এই যে ট্রান্সলেশনটা, এই কারণে জরুরি। কি কারণে জরুরি? তার কারণ হচ্ছে, যদি আমি এই ট্রান্সলেশনটা না করতাম, তাহলে যখন আমার কাছে রিপ্লাই পাঠাতো, এই মেশিনটা যখন আমার কাছে রিপ্লাই পাঠাতো, ও তখন আমার সোর্স ডেস্টিনেশন অ্যাড্রেস এইটা ধরে পাঠাতো। যদি ডেস্টিনেশন অ্যাড্রেস এটা ধরে ও পাঠাতো, তাহলে কোনোদিনই আমার কাছে মেসেজটা এসে পৌঁছতো না, তার কারণ এই অ্যাড্রেসের কোনো রাউটার হয়ই না। আবার সেকেন্ড একটা ব্যাপার যেটা, সেটা হলো ধরো যখন আমার কাছে রিপ্লাইটা তো এলো তোমার যে ডেস্টিনেশন অ্যাড্রেস এইটা, আর সোর্স অ্যাড্রেস তখন হয়ে গেল এইটা। রিপ্লাইয়ের কথা বলছি, ডেস্টিনেশন যখন রিপ্লাই পাঠাবে এই মেশিনটা, এই 216 154 212 67 মেশিনটা যখন রিপ্লাই পাঠাবে, তখন তার প্যাকেটে ডেস্টিনেশন অ্যাড্রেস লিখবে এইটা, সোর্স অ্যাড্রেস লিখবে এইটা। এবার এখানে এসে আবার একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে যে ভাই এই মেসেজটা এবার তাহলে কোত্থেকে এসেছিল, কাকে পাঠাতো? কারণ এখানে তো এই রাউটারের আন্ডারে তো হাজারটা মেশিন আছে,
এতগুলো মেশিন আছে। তো সেই জন্য এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ডেটাবেস মেনটেন করতে হবে, যে এই আইপিটা ডেস্টিনেশন অ্যাড্রেস ছিল এইটা 216, 154, 212, 67। তার মানে যখনই 216, 154, 212, 67 সোর্স অ্যাড্রেস, তখন তার ডেস্টিনেশন অ্যাড্রেস হবে অ্যাকচুয়ালি এইটা। এই ডেটাবেসটা মেনটেন করতে হবে উইথ দি পোর্ট অ্যাড্রেস। এই ডেটাবেসটা তাহলে মেনটেন করতে হবে। তাহলে এখানে দুটো কাজ হচ্ছে, এক হচ্ছে নেটওয়ার্ক সোর্স অ্যাড্রেসটা রাউটারের অ্যাড্রেসে কনভার্সন হচ্ছে, আরেকটা হচ্ছে এই ট্র্যাকিংটা হচ্ছে যে যখন সোর্স এইটা, মানে রিপ্লাইয়ের ক্ষেত্রে বলছি আমি, যখন আসছে সোর্স যখন এইটা, তার মানে তার ডেস্টিনেশন হবে এইটা। মানে পাতি কথায় আবার এখানে আসার পর ওর ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এইটা। এই টোটাল কাজটাই করে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বলে একটা মেকানিজমের থ্রু দিয়ে টোটাল কাজটা হয়। ওকে, এটা হলো গল্পটা। এই গল্পটাই এখানে লেখা আছে। টোটাল আমি তোমাকে যে নোটটা দিয়েছি তাতে এই গল্পটা পরিষ্কার করে লেখা আছে। তো এটা হচ্ছে মেকানিজমটা, তুমি মেকানিজমটা ভালো করে বোঝো, গল্পটা তো তারপরে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে পড়লি, নোটটা পড়লি, কিন্তু মেকানিজমটা ভালো করে বোঝো। আমাকে বলো